সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য তোমাদের পাঠ্য বইয়ের নতুন যে সেশনটি শুরু করেছিলাম, গত সেশনে বীজগণিত নিয়ে আমরা আজও বীজগণিতেরই কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমাদের যে শিক্ষণ অভিজ্ঞতা আছে সেটি হচ্ছে অজানা রাশির যে জগৎ, সেই জগতের সেশন নম্বর 2। আমরা এই সেশন নম্বর 2তে আলোচনা করব। তো সেশন 2 নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা গত ক্লাসে যে সূত্রটি তৈরি করেছিলাম, একটি খেলার মধ্য দিয়ে একটা খেলার জন্য যে একটি সূত্র তৈরি করেছিলাম বা সূত্র ছিল, সেটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই সূত্রটি আসলে আমরা যে আলোচনা ছিল সেটি আসলে বীজগণিতেরই একটি রূপ ছিল। তো বীজগণিত এই সূত্রটি আমরা তৈরি করেছিলাম। আসলে দেখো, এখানে আমরা যে আগে যে সংখ্যা ব্যবহার করেছিলাম, দেখো সেখানে সংখ্যা প্রতীকগুলি কিন্তু একটু ভিন্ন। আমরা আগে 1, 2, 3 যে প্রতীকগুলি ব্যবহার করেছিলাম, এখানে এসে দেখো সেই প্রতীকগুলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের বীজগণিতের প্রতীক হিসেবে আমরা সংখ্যা প্রতীকগুলি এখানে ব্যবহার করেছি। আচ্ছা, আমরা এই যে বীজগণিত নিয়ে যে কথা বলছি, তো আমরা কেন এই বীজগণিত শিখব? তোমাদের মনে প্রশ্ন নিশ্চয়ই আসছে যে আমরা বীজগণিত কেন শিখব, বীজগণিত শেখার প্রয়োজনটা কি? তারপরে আরও প্রশ্ন আসতে পারে এরকম যে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় বীজগণিত আমরা ব্যবহার করি বা ব্যবহার করা হয়। আরও আসতে পারে যে বীজগণিতের অন্যান্য যে শাখার সাথে বীজগণিতের কোনো সম্পর্ক আছে কিনা। এরকম বহুত প্রশ্নই কিন্তু তোমাদের মাঝে আসছে। আসলেই আমরা একে একে এই প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টা করব। বীজগণিত আমাদের কেন জানা প্রয়োজন, বা আমরা কেনই বা আমরা বীজগণিত শিখব? আমরা তো পাটিগণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই শিখেছি। তাহলে কেন আমরা নতুন করে আবার বীজগণিত শিখতে যাব? সত্যি, এই বীজগণিত আমরা কেন শিখব? এটি হচ্ছে যে বীজগণিতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের কিন্তু সর্বত্রই রয়েছে। যেমন আমাদের রান্নাঘর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান, প্রকৌশল, নানাবিধ ক্ষেত্রে কিন্তু এই বীজগণিতের ব্যবহার রয়েছে। তোমার মনে এখন প্রশ্ন জাগতে পারে, রান্নাঘরে আবার বীজগণিত, এটি কি সম্ভব? তাহলে একটি ছোট্ট উদাহরণ দিই। তোমাদের পরিবারে তোমরা কতজন সদস্য আছো? দেখো তো, তোমার বাড়িতে তোমার আম্মা যে রান্না করেন, তোমাদের পরিবারের সদস্য অনুসারে তোমাদের মা কিন্তু রান্না করেন, এটি তো ঠিক। কিন্তু বাড়তি লোক, অর্থাৎ তোমাদের বাড়িতে যদি কেউ বেড়াতে এসে বা বাড়তি কোনো লোক হয়, তাহলে তোমার মা তোমাদের জন্য যে পরিমাণ রান্না করেছে, সেই পরিমাণ রান্না কি বাড়তি লোক আসলেও করবে, না তার চেয়ে বেশি করবে? তো সেটি কেমন করে করে? দেখো, সেখানেই কিন্তু বীজগণিত। অর্থাৎ তোমার মা যে রেসিপিগুলি করেন, সেখানে কিন্তু অনুপাত ঠিক না থাকলে কিন্তু আমরা সেই খাবারগুলি কিন্তু আগের স্বাদ পাবো না। যেমন মনে করো, তরকারি রান্না করতে যে লবণ বা মশলা আমরা ইউজ করি, সেখানে যদি 6 জনের জন্য যে লবণ বা 6 জনের খাবারে যে লবণ বা মশলা ইউজ করি, সেই পরিমাণ যদি আমরা 10 জন বা 12 জন লোকের জন্য ব্যবহার করি, তাহলে সেটি স্বাদ কেমন হবে? তাহলে মা কি সেই পরিমাণ মশলা দিয়েই কি রান্না করেন? নিশ্চয়ই না। তাহলে মা কি করেন? মা নিশ্চয়ই দেখবে যে একটা অনুপাত, অর্থাৎ রান্নার যে যে অংশটুকু বেড়েছে, সেই অংশটুকু বাড়ার জন্য মশলার অংশটুকু কিন্তু তাকে বাড়াতে হয়। অর্থাৎ সে কিন্তু একটি অনুপাত
অনুসারেই কিন্তু রান্নাটা করে থাকেন। এই যে অনুপাত, এখানে কিন্তু রয়েছে বীজগণিত। আরও রয়েছে, তুমি নিশ্চয়ই দেখেছো যে তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তোমরা কি লোন নাও, অথবা ব্যাংকে অথবা কোথাও তোমরা কিন্তু অর্থ জমা রাখো, আবার সেখান থেকে লোন নাও। এই যে সেখানে লোন নাও, সেখানে কিন্তু বাড়তি টাকা দিতে হয়, অর্থাৎ যেগুলোকে আমরা বলছি সুদ বা মুনাফা। এবং তোমাকেও কিন্তু ব্যাংক যে অর্থগুলি দেয়, সে হিসাবগুলি তারা কিসের মাধ্যমে করে? সেগুলি কি পাটিগণিত দিয়ে করে? না, সেগুলি নিশ্চয়ই এই বীজগণিতের মধ্যে দিয়েই কিন্তু করতে হয়। তাহলে আমরা কেন বীজগণিত শিখব, এই বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের দৈনন্দিন জীবনে কোথায় বীজগণিত ব্যবহার হয়? আমি তো বলেই দিলাম, দেখো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বীজগণিতের ব্যবহার রয়েছে। গণিতের অন্যান্য শাখার সাথে বীজগণিতের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই, কারণ এই বীজগণিত অন্যান্য শাখার সাথে কিন্তু গণিতের অন্যান্য শাখার সাথে কিন্তু সম্পর্ক তৈরি করে দেয়, একটা লিঙ্ক তৈরি করে, যা দিয়ে আমরা অন্যান্য শাখায় কিন্তু হিসাব নিকাশ আমরা করতে পারি। তাহলে এতক্ষণ আমরা জানলাম কেন আমরা বীজগণিত শিখব, বা আমরা কেনই বা বীজগণিত আমাদের শেখা প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে গতদিনের যে সূত্রটি ছিল, নিশ্চয়ই বাসায় তোমরা সেই খেলাটি খেলেছ এবং খুব মজা করেছো, তাই না? তাহলে চলো এবার আমরা আমাদের আজকের পাঠের যে প্রয়োজনীয় অংশ, আমরা সেখানে চলে যাই। আমরা প্রথমেই জানব বীজগণিতীয় প্রতীক ও চলক কী। আজকে মূলত এই বিষয়টি আমরা জানব। আমরা পাটিগণিতে, আমি আগেও বলেছি, আমরা পাটিগণিতে সংখ্যা প্রতীক ব্যবহার করতাম। সে সংখ্যা প্রতীকগুলি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি, তাই না? তাহলে বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো এই অক্ষর প্রতীকের ব্যবহার। অক্ষর প্রতীক এবং সংখ্যা, এখানে শুধু সংখ্যা প্রতীকই ব্যবহার হবে না, বীজগণিতে কিন্তু অক্ষর প্রতীকও ব্যবহার হবে। তাই বলা হচ্ছে বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীক ব্যবহার করা। পাটিগণিতে বা সংখ্যার গল্পে কিন্তু আমরা সংখ্যা প্রতীক বা অঙ্ক হিসাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ব্যবহার করেছিলাম। বীজগণিতে আমরা এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলির পরিবর্তে আমরা কিন্তু এখন যে প্রতীকগুলি ব্যবহার করব, সেগুলি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা পাটিগণিতে ব্যবহার করেছি যে প্রতীক, সংখ্যা প্রতীক, বীজগণিতে কিন্তু সেই 1, 2, 3 নয়, আমরা এবার ব্যবহার করব 1, 2, 3 এই প্রতীকগুলি। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারছ যে পাটিগণিত এবং বীজগণিতের মধ্যে এখানে কিন্তু একটু সংখ্যা প্রতীকের একটু পার্থক্য আছে। এরপরে বীজগণিতে আমরা যে সংখ্যা প্রতীকী এখানে সংখ্যা প্রতীকী ব্যবহার করব তা নয়, এই সংখ্যা প্রতীকের সাথে সাথে আমরা কিন্তু অক্ষর প্রতীকও ব্যবহার করব। তবে এই অক্ষর প্রতীকগুলি হবে ইংরেজি ছোট হাতের অক্ষর। আশা করি তোমরা বীজগণিতের যে বৈশিষ্ট্যগুলি এবং যে প্রতীক, কী ধরনের কী প্রতীক ব্যবহার হবে, সেটি সম্বন্ধে তোমরা কিন্তু ধারণা পেলে। তাহলে চলো এবার আমরা একটা খেলার মধ্য দিয়েই আমাদের চলক চেনার চেষ্টা করি, যেহেতু আমাদের আলোচনার বিষয় চলে আসছে প্রতীক ও চলক। দেখো, আমরা প্রতীক চিনলাম দুই ধরনের, একটা হলো সংখ্যা প্রতীক আর একটা হলো অক্ষর প্রতীক। বীজগণিতে আমরা দুই ধরনের প্রতীক ব্যবহার করব। স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে দুজন মেয়ে এবং একজন ছেলে রয়েছে। ছেলেটির নাম হচ্ছে সমীর, আর মেয়ে দুজন হলো, একজন অনন্যা, আরেকজন হলো অমিয়া। দেখো এরা কি করছে, এদের কাছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এরা দিয়াশলাইয়ের কাঠি দিয়ে কি যেন তৈরি করছে। তো এরা কি তৈরি করছে সেটি এখন আমরা দেখব। প্রথমেই দেখো যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, চিত্র 1। এখানে কয়টি দেশলের কাঠি? দেখো 1, 2, 3, 3টি দেশলের কাঠি দিয়ে প্রথমে সাবির একটি প্যাটার্ন আঁকলো। প্যাটার্নটি দেখতে ইংরেজি কোন অক্ষরের মতো? নিশ্চয়ই বলবে সি অক্ষরের মতো, অর্থাৎ সি এর একটি প্যাটার্ন তারা কিন্তু
তৈরি করলো। স্বামীর এই প্যাটার্ন তৈরি করা দেখে এবার অনন্যা কী করলো? অনন্যা ঠিক এই সংখ্যাটার পাশেই, অর্থাৎ এই যে তার প্যাটার্ন, সি প্যাটার্ন, এই সি প্যাটার্নের সাথে সে আরেকটি সি প্যাটার্ন কী করলো? যুক্ত করে দিল। দ্বিতীয় নম্বর চিত্র তৈরি হয়ে গেল। এরপরে আবার আরেকটি সি তারা আবার ওই দ্বিতীয় চিত্রের সাথে আরেকটি সি প্যাটার্ন যুক্ত করলো। বিষয়টি খুব মজার, তাই না? সুন্দর একটি প্যাটার্ন কিন্তু তারা তৈরি করে ফেলল খেলতে খেলতে। তো একটু লক্ষ্য করো, প্রথম যে চিত্রটি আছে এই চিত্রে কাঠির সংখ্যা কয়টি? নিশ্চয়ই বলবে 3টি বা 3টি কাঠি আছে। দ্বিতীয় চিত্রে দেখো 3, এর সাথে আবারও 3 যুক্ত হয়েছে, অর্থাৎ আরও 3টি কাঠি যুক্ত হয়েছে। তাহলে কাঠি হয়ে গেল কয়টি? 6টি। এরপরে তৃতীয় চিত্রে দেখো কাঠি কয়টি আছে, একটু গোনো। তাহলে প্রত্যেক সি এর জন্য আমরা পাচ্ছি 3 3 3, অর্থাৎ এখানে আছে 9টি কাঠি। এবার এই যে তারা চিত্রগুলি তৈরি করলো, এবার প্রথম চিত্রের কাঠির সংখ্যা খুব সহজেই কিন্তু তাকে প্রশ্ন করলে বলে দেওয়া যাচ্ছে, বা তোমাকেও যদি প্রশ্ন করি বা তোমাদেরকে প্রশ্ন করি তাহলে তুমি কিন্তু সহজেই বলে প্রথম চিত্রে কয়টি কাঠি? বলবে স্যার 3টি কাঠি। দ্বিতীয় চিত্রে গুনে গুনে বলে দেওয়া সম্ভব। তো এই সময় তাদের আরেক বন্ধু অমিয়া এসে তাদেরকে বলল, আচ্ছা তোমাদের যে প্যাটার্ন আমরা তৈরি করছো দেখতে পাচ্ছি, তাহলে তোমাদের চিত্র নম্বর 1-এ 3টা কাঠি লাগছে, 2-এ লাগছে 6টি, 3-এ লাগছে 9টি। তো এইরকম চিত্র যদি 6 নম্বরের যে চিত্রটি হবে সেই চিত্রে কয়টি কাঠি লাগবে? তখন স্বামী ও অনন্যা তখন তারা করলো কি, তারা একটা ছক আঁকলো। ছকটি কিভাবে আঁকলো দেখো, তারা ছক তৈরি করে ফেললো এইভাবে, এবং ছকটি তৈরি করলো। প্রথমে দিল তারা চিত্র নম্বর, তারপরে দিল প্রয়োজনীয় কাঠির সংখ্যা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? প্রথম সংখ্যা, তাহলে কাঠির সংখ্যা আছে 3টি। দ্বিতীয় চিত্রে কয়টি? দ্বিতীয় চিত্রে আছে 6টি। তৃতীয় চিত্রে 9টি। চতুর্থ চিত্রে কয়টি হবে? পঞ্চম চিত্রে কয়টি হবে? ষষ্ঠ চিত্রে কয়টি হবে? সপ্তম চিত্রে কয়টি হবে? এইভাবে তারা কি করলো? বের করতে থাকলো। এবং তারা দেখলো প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 3, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা লিখলো 6, 3 নম্বর চিত্রে তাহলে কাঠির সংখ্যা তারা কত লিখবে? তারা লিখছে হলো কত? 9। তাহলে দেখো যে তারা তৃতীয় নম্বর চিত্রে কিন্তু লিখলো 9টি, কিন্তু চতুর্থ চিত্রে কয়টি হবে? এটি তারা কিভাবে লিখেছে একটু চিন্তা করো। চিত্র হলেই কয়টি করে বৃদ্ধি পাচ্ছে, এটি একটু ভাবো দেখি। 3, 6, 9, তাহলে 3টি করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তারা কিন্তু এভাবে যোগ করে করেই কিন্তু তারা হিসাব করছিল। তাহলে নিশ্চয় বলবে এবার 12টি। পঞ্চম চিত্রে তাহলে কয়টি? আরও 3 যোগ, নিশ্চয়ই বলবে 15টি। এরপরে 6 নম্বর যে চিত্র আছে সেখানে বলবে কত? সেখানে বলবে নিশ্চয়ই 18টি। যদি এর পরের চিত্র হয় তাহলে কয়টি হবে? নিশ্চয়ই বলবে 21টি বা 21টি। এইভাবে তারা কিন্তু কি করলো? হিসাব করে সকল চিত্র তারা কিন্তু কাঠির সংখ্যা বের করে দিল। দেখো কি মজার বিষয়, তাই না? তারা একটি নিয়ম 3 3 করে যোগ করে, কিন্তু এইভাবে যদি আমি আরও দূরে, অর্থাৎ 6 নম্বর চিত্র না বলে যদি আমি 100 নম্বর বা 200 নম্বর চিত্রের কাঠির সংখ্যা বের করতে চাই, তাহলে কি সম্ভব? এত বড় ছক, সময়ও বেশি লাগবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে কোন একটা উপায় তো খুঁজে বের করতে হবে। তাহলে সেটি কিভাবে বের করা যায়? চলো আমরা দেখি সেটিকে কিভাবে আমরা বের করতে পারি। এখান থেকে তোমরা যদি সেটি একটু বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা বের করতে পারবে। তাহলে আমরা এবার এইভাবে চলতে থাকবে। দেখো সেটি কিভাবে বের করা যায়। আমরা এই যে সবচেয়ে দূরে আমরা কি দিলাম? একটা এন প্রতীক দিলাম, একটা অক্ষর প্রতীক। কি লিখলাম? 1 2 3 না লিখে এবার দিলাম এন। কেন এন লিখলাম? এনটা লিখলাম আমি জানি না, অর্থাৎ যে কোনো
মান কিন্তু এনের হতে পারে। অর্থাৎ এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 এরপরে ডট ডট দিয়ে লিখলাম এন নম্বর চিত্র। তাহলে এন নম্বর চিত্রের কাঠির সংখ্যা আমরা কি করে পাবো? এখান থেকে একটু খেয়াল করো, দেখো 1 নম্বর চিত্রে 3, 2 নম্বর চিত্রে কত 2, 3 নম্বর চিত্রে 9, 4 নম্বর চিত্রে 12। একটু হিসাব করে দেখো, আমরা যদি এটা দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ আমরা যদি চিত্রের নম্বর দিয়ে যদি আমরা এটা দিয়ে যদি এটাকে গুণ করি, অর্থাৎ চিত্র সংখ্যাকে গুণ করি, তাহলে দেখো পেয়ে যাচ্ছি চিত্রের কাঠির সংখ্যা কত 3। 3 দিয়ে যদি 1 1 গুণ করি 3 1 কে 3। 3 দিয়ে যদি আমরা 2 নম্বর চিত্রে গুণ করি 3 2 6। আমরা যদি 3 নম্বর চিত্রকে যদি কাঠির সংখ্যা, অর্থাৎ প্রথম যে এক নম্বর চিত্রে যে কাঠি লাগে, এরকম 3টা চিত্র তৈরি হতে কয়টা কাঠি লাগে? তাহলে কয় দ্বারা গুণ করতে হচ্ছে? 3 দ্বারাই গুণ করতে হচ্ছে। আমরা দেখছি 4 নম্বর চিত্রে 3 4 12, 3 5 15, 3 6 18। আমরা দেখছি চিত্র নম্বরকে 3 দ্বারা গুণ করলেই আমরা কিন্তু তার কাঠির সংখ্যা পেয়ে যাচ্ছি। এটি তো বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে এখন লক্ষ্য করো যে এখান থেকে যদি তাহলে এন নম্বর যে চিত্রটা হবে, তাহলে তার কাঠির সংখ্যা কত হবে? তাহলে এনকে আমরা কি করব? যেহেতু নম্বরকে আমরা কি দিয়ে গুণ করছি? 3 দ্বারা গুণ করছি। তাহলে এনকে আমরা কত দিয়ে গুণ করব? 3 দ্বারা গুণ করব। 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? 3n হয়। অর্থাৎ আমাদের দেখো এখানে কিন্তু আমরা যে কোনো কাঠির সংখ্যাকে আমরা যদি চিত্রের নম্বর দিয়ে গুণ করি, তাহলেই কিন্তু আমরা 3 দিয়ে যদি, অর্থাৎ চিত্র নম্বরকে যদি আমরা নম্বরের যে সংখ্যাটি হবে সেই সংখ্যাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলেই কিন্তু আমাদের চিত্রের মোট কাঠির সংখ্যা পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে n নম্বর যে চিত্র আসবে তার কাঠির সংখ্যা হবে 3n। এই n এর মান কিন্তু খুব মজার। দেখো n এর মানটা কিন্তু তুমি ইচ্ছা মতন পরিবর্তন করতে পারছো। তুমি 3 এর মান যদি এখানে n মান, অর্থাৎ n মানই হচ্ছে চিত্র নম্বর, তাহলে চিত্র নম্বর যদি 1 হয় তাহলে n মানে কত? 1। চিত্র নম্বর যদি 2 হয় n মানে হচ্ছে 2। দেখো n মানে 3 × n, তাহলে 3 × n মানে হচ্ছে 3 এর সাথে কত গুণ? 1 গুণ। 3 1 কে 3। 3 এর সাথে চিত্র নম্বর n মানে যদি 2, অর্থাৎ চিত্র নম্বর 2 হয়, 3 2 6। n এর মান, অর্থাৎ চিত্র নম্বর যদি 3 হয় তাহলে n এর মান 3, 3 3 9। এইভাবে যদি 100 হয় তাহলে n এর মান 100। 100 নম্বর চিত্রের নম্বর হচ্ছে 100, তাহলে 3 দিয়ে যদি আমরা 100 গুণ করি তাহলে 300টি। অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা যত সংখ্যক কাঠির প্রয়োজন চিত্র তৈরি করতে, আমরা চিত্রের নম্বর জানলেই কিন্তু সেটি বের করতে পারছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে প্রয়োজনীয় কাঠির সংখ্যার সমান আমরা তাহলে কি পেলাম? আমরা যদি সেটি দেখি, প্রয়োজনীয় কাঠির সংখ্যার সমান পাইলাম 3 গুণন চিত্রের নম্বর। অর্থাৎ 3 কি? 3 ছিল ওই যে প্রথম চিত্রের কাঠি, অর্থাৎ 3 গুণন চিত্রের কাঠির চিত্রের নম্বর। তাহলে চিত্র যদি আমার কত হয়, প্রয়োজনীয় কাঠির সংখ্যা তাহলে কত হবে? n সংখ্যক চিত্রের জন্য 3 × n মানে 3n। তাহলে n হচ্ছে এখানে একটি চলক। তাহলে এখানে nটা কি? এই যে n, এখানে যে n আসলো, অর্থাৎ যে nটা আমরা ধরলাম, এই nটা বা এই n হচ্ছে এখানে ভেরিয়েবল বা চলক। তাহলে n হচ্ছে একটি চলক। কেন এটি কি চলক বলছি? দেখো চলকের মান কি? আমরা n এর মান ইচ্ছা মতন পরিবর্তন করতে পারছি। এই যে ইচ্ছা মতন পরিবর্তন করতে পারছি কোন রাশির মান, যদি আমরা ইচ্ছা মতন যদি কোনো প্রতীকের মান পরিবর্তন হয়, তাহলেই সেই প্রতীকটিকে আমরা বলছি কি? এটি একটি চলক। এটি একটি চলক। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে চলক পরিবর্তন, চলকের মান সবসময় কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে এই সূত্র ব্যবহার করে 100 নম্বর চিত্রের কাঠির সংখ্যা বলে দিতে পারবো, ছক তৈরির কোনো প্রয়োজন হবে না। তাহলে এখন দেখো এই যে তাদের বন্ধু অনন্যা ছিল, অনন্যা কিন্তু বলছে আমি আর কোনো লাগবে না, মানে কোনো ছক দরকার নেই, ছক ছাড়াই আমি 100 নম্বর যদি চিত্র হয় তাহলে তার কাঠি কয়টা লাগবে আমি কিন্তু সেটি বলে দিতে পারবো। অনন্যা তখন এই সূত্রটি আবিষ্কার করে সে কিন্তু বলেছিল যে 100 নম্বরের চিত্র তৈরি করতে কোনো ছক লাগবে না, ছক না করেই সে কি করতে পারবে? কাঠির সংখ্যা বের করতে পারবে। এবং বের করার জন্য আমরা দেখলাম সূত্রটি হলো কি? 3n। আশা করি বুঝতে পেরেছ। এবং এখানে nটা হচ্ছে একটি চলক। তাহলে চলক কি বিষয়টি বুঝতে পেরেছ নিশ্চয়ই। তাহলে চলক দেখলাম কি, যে এই n এর মান কিন্তু আমরা 1 2 3 4 5 যে কোনো মান হতে পারে। তার মানে চলকের মান
পরিবর্তনশীল, যে কোনো মান গ্রহণ করতে পারে। তাহলে এবার তোমাদের জন্য একটি জোড়ায় কাজ হচ্ছে সামির ও অনন্যার মতো দেশলের কাঠি দিয়ে তোমরা এবার কি করো, ইংরেজি এফ বর্ণের অনুরূপ একটি প্যাটার্ন তৈরি করো এবং তারপর প্যাটার্নটিকে একটি ছকের মাধ্যমে দেখাও এবং ছকটি পর্যবেক্ষণ করে চিত্র ও প্রয়োজনীয় কাঠির সংখ্যার মধ্যে একটি সম্পর্ক সূত্রের মাধ্যমে তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে এবং সেই সূত্র ব্যবহার করে তোমরা 120তম চিত্রে যে কাঠি, সেই কাঠির সংখ্যা তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আমরা কিন্তু এই সামির এবং অনন্যা যেভাবে তারা একটি সূত্র আবিষ্কার করেছে, এখন কিন্তু তোমাদেরকেও সেই একই কাজ করতে হবে। করে তারা সি প্যাটার্ন দিয়ে করেছিল, তোমরা এবার এফ প্যাটার্ন তৈরি করো। এইভাবে এফ প্যাটার্ন তৈরি করতে কত সংখ্যক কাঠি লাগে, চিত্র অনুসারে এরকম ছক বানাও, ছক তৈরি করে ছকে তোমরা সাজিয়ে তারপর তোমাদের এই 120তম যে চিত্রটি থাকবে তার কাঠির সংখ্যা নির্ণয় করে দেবে। আশা করি তোমরা তোমাদের জোড়াই কাজটি করতে পারবা। প্রিয় ফ্যাসিলিটেটরগণ, শিক্ষার্থীদেরকে জোড়াই কাজটি করার জন্য সময় দিন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করুন এবং প্রত্যেক জোড়াই যেন কাজ করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখো। আশা করি তোমাদের জোড়াই কাজ শেষ হয়েছে। চলো এবার দেখি। এখানে তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? চিত্রে দেখতে পাচ্ছ গাড়ি চলছে, তারপরে এখানে এই চিত্রে দেখো এখানে রোদে মাটি ফেটে গেছে, এই চিত্রে দেখো পাহাড়ে বরফ জমে আছে, এখানে দেখো গাছতলা একটি ছোট্ট শিশু কি করছে, তার উচ্চতা মাপছে। এই চিত্র থেকেও কিন্তু আমরা যে চলকের ধারণা পেতে পারি। যেমন মনে করো গাড়ি যখন চলতে শুরু করে তার শুরুতে যে বেগ থাকে এবং কিছুক্ষণ চলার পরে তার বেগ কি একই থাকে? নিশ্চয়ই না। তাহলে ওই ব্যক্তিকে আমরা কি বলবো? তাহলে এই ব্যক্তিও একটি কিন্তু বাস্তবে একটি ভেরিয়েবল বা চলক। এরপরে দেখো কোথাও তাপমাত্রা দেখো 7 ডিগ্রি সেলসিয়াস আছে, আবার কোথায় 36 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, অর্থাৎ এখানে গরম বেশি, ওইখানে কি তাপমাত্রা কম। আমাদের দিনের তাপমাত্রায় কিন্তু দেখো এক এক সময় এক এক রকম হয়। সকালের দিকে একটু টেম্পারেচার বা তাপমাত্রা আমাদের কম থাকে, যদি বেলা বাড়তে থাকে আমাদের তাপমাত্রা ক্রমান্বয়ে কি হয়, বাড়তে থাকে। এই যে এখানেও তাপমাত্রাটা একটা কি, এখানে একটি ভেরিয়েবল বা চলক। আবার দেখো শিশুটা কি, সে তার উচ্চতা মাপছে, তাই শিশুর বয়স বাড়বে, তার উচ্চতা কি বাড়বে না কমবে? তাহলে বয়সও বাড়বে, তার উচ্চতাও বাড়তে থাকবে। এই যে বিষয়গুলি, এগুলি সবই হচ্ছে আমাদের বাস্তব চলকের উদাহরণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে সময়ের সাথে গাড়ির গতিবেগ একই রকম থাকে? নিশ্চয়ই না। তারপরে পৃথিবীর সকল স্থানের প্রতিদিনের তাপমাত্রা আর কোনো পরিবর্তন হয় কি? তোমাদের উত্তরে নিশ্চয়ই আসবে যে না, পরিবর্তনশীল। এরপরে সময়ের সাথে শিশুর যে বৃদ্ধির কথা বলা হলো, তার কি কোনো পরিবর্তন হয়? নিশ্চয়ই তার পরিবর্তন হয়। এই যে পরিবর্তন হচ্ছে, মানে পরিবর্তন বয়সের সাথে তার উচ্চতার পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন, এই গাড়ির গতির পরিবর্তন, এই সবগুলি পরিবর্তনই হচ্ছে কি চলকের বাস্তব উদাহরণ। তাহলে আমরা চলকের বাস্তব উদাহরণ দেখলাম। বছরের পর বছর মানুষ বয়স বাড়ে না কমে? নিশ্চয়ই বাড়ে। তাহলে এখানেও কিন্তু বয়স স্থির নেই। তাহলে স্থির যা না সেগুলোই হচ্ছে আমাদের চলক। তাহলে চলক কি জিনিস আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তোমাদের ক্লাসে প্রতিদিনের যে উপস্থিতি সংখ্যা সেটা কেমন? এক এক দিন এক এক রকম থাকে। যদি তোমরা বুদ্ধি করে যদি সবাই যদি আজকে আমরা কেউ আসবো না, তাও দেখবে সেদিন পরিবর্তন। অর্থাৎ শ্রেণীতে উপস্থিত সংখ্যাটাও কিন্তু একটি চলক। তাহলে আমরা আমাদের যে আলোচনা হলো সেই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা ভেরিয়েবল বা চলক যেটি, সেই চলক সম্বন্ধে আমরা কি জানলাম? আমরা জানলাম যে চলক এমন একটি প্রতীক যার মানের কি হয়, পরিবর্তন হয়। তাহলে চলক কি? চলক সবসময় পরিবর্তন হবে, মানের পরিবর্তন হবে। চলকের মান নির্দিষ্ট নয়, এটি কখনোই নির্দিষ্ট থাকে না। 3, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। কারণ আমরা দেখলাম যে ছকে কখনো চিত্র 1, কখনো চিত্র নম্বর 2 দেখো, তখনও দেখলাম টেম্পারেচার সকালে একরকম, তারপরে 10টা একরকম, 12টা একরকম আমরা দেখছি। তারপর তোমার বয়স বাড়ছে, দেখো বয়স বাড়ছে, তোমার উচ্চতাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ ভেরিয়েবলগুলি কখনোই স্থির নয়, এগুলো
এগুলোর মান নির্দিষ্ট নয়, এগুলো যে কোনো মান ধারণ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা যে চলক এবং প্রতীক এবং যে চলক দেখলাম, তাহলে চলক কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে এক কথায় বলতে, চলকের মান পরিবর্তনশীল, তার মান নির্দিষ্ট নয় এবং সে যে কোনো মান ধারণ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের সেশনে এই ছিল আমাদের আয়োজন। আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের সেশন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।